ওকে, আজকে আমরা পড়বো রাস্কিং বন্ড। এর আগে রাস্কিং বন্ডের কেউ নাম শুনেছো? শোনোনি? রাস্কিং বন্ড হচ্ছে একজন ইন্ডিয়ান রাইটার, ইন্ডিয়ান ইংলিশ রাইটার। ওকে, he was born in 1934। তখন কোন পিরিয়ড চলছিল ইন্ডিয়াতে? কে বলতে পারে? এই সময়টা কোন পিরিয়ডের সময়? 1934-এ ভারতবর্ষে কি চলছিল? ইয়েস, সেটাকে বলা হয় কলোনিয়াল পিরিয়ড। বুঝতে পারছো? ব্রিটিশ রুল। তো সেই সময় জন্মগ্রহণ করে কোথায়? কাসাউলি বলে একটা জায়গা, হিমাচল প্রদেশ। তো প্রথমে দেখো, লোকটার জন্মস্থানটা হচ্ছে ল্যান্ডস্কেপ এরিয়াতে, পাহাড়ি অঞ্চল, ঠিক আছে? এবং তার এই যে জন্মস্থানটা, সেটিং, মানে সে যেখানে জন্মগ্রহণ করেছে, বার্থ প্লেস, সেটাই পরবর্তীকালে তার লিটারারি ক্যারিয়ারে পুরোপুরি ফোকাস হয়ে যায়। পুরোপুরি তিনি এই ল্যান্ডস্কেপের উপর বেস করে এমফাসাইজ করতেন। তার গল্প, নভেল প্রত্যেকটা সেটিং হচ্ছে এই হিল এরিয়া, ফরেস্ট এরিয়া, এই টাইপসের কোনো সেটিংস। আমাদের যে পাঠ্য টেক্সটটি, যে শর্ট স্টোরিটি, তার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা জনরে মানে টেকনিক্যালি টাইপসের দিক থেকে হচ্ছে একটা শর্ট স্টোরি। এটার সেটিংটা হচ্ছে দেউলি, দেহরাদুন, দেউলি, দুটো নাম তোমরা পাবে। তো সে দেহরা, সেটা পুরো নাম দেহরাদুন। দেহরাদুনের চাল বলে একটা কনসেপ্ট আছে না, কাইন্ড অফ থিং। তো এই যে পার্টিকুলার সেটিংটা, সেটা চলে যাচ্ছে হিল এরিয়ার দিকে। তো তার যে বার্থ প্লেস, তিনি যেখানে জন্মেছিলেন, সেটাই পরবর্তীকালে তার সেটিং। মানে বেশিরভাগ শর্ট স্টোরি বা নভেল প্রত্যেকটা ক্ষেত্রে সেটিংটা কিন্তু এই সমস্ত হিল এরিয়া, মাউন্টেন, ফরেস্ট, সিজন ইত্যাদি বেসড। তিনি তার, আমরা তো অত মানে কি বলবো, তোমার লেখকের বায়োগ্রাফি জানার দরকার নেই, তোমাদের যতটা প্রয়োজন। তিনি তার বাবা মা ইত্যাদি অনেক হিস্ট্রি আছে, ওটা আমরা যাচ্ছি না। তো তিনি তার জীবদ্দশায় ইংল্যান্ডে গেছিলেন, রাইট? ইংল্যান্ডে কিছু বছর থেকে তিনি একটা পার্টিকুলার জায়গায় চলে আসেন, সেই জায়গাটার নাম হচ্ছে মুসৌরি। ইয়েস, শুনেছো মুসৌরি? তো এই মুসৌরিটা হচ্ছে তার একদম প্রমিনেন্ট প্লেস, তিনি এখানে বাস করতেন, করেন, রাইট? তার চাইল্ডহুড কোথায় কোথায় কেটেছে দেখো, জামনগর বলে একটা জায়গা, দেহরাদুন এবং সিমলা, ঠিক আছে? সেই চাইল্ডহুড যে এক্সপিরিয়েন্স, চাইল্ডহুডে সেই যে সমস্ত জায়গাগুলো কাটিয়েছে, প্রত্যেকটা পরবর্তী তার ছাপ দেখা যায় তার লেখনের মধ্য দিয়ে, ঠিক আছে? তিনি মানে রাইটার, কিরকম রাইটার? তিনি একাধারে হচ্ছে শর্ট স্টোরি রাইটার। এটাকে এক কথায় প্লাস নভেলিস্ট বলা হয়, রাইট? এটাকে এই দুটোকে একসাথে বলা হয় ফিকশন, মানে যে লেখনের মধ্যে আমরা ইমাজিনেশনের প্রচন্ড পরিমাণে প্রভাব দেখতে পাই, ঠিক আছে? সো শর্ট স্টোরি আর নভেলকে একসাথে ফিকশন রাইটিং বলা হয়। তিনি প্লাস তিনি ছিলেন চিলড্রেন রাইটার। বাংলায় শিশু সাহিত্যিক কাকে বলা হয়? বলো কাকে? দেবেন্দ্র মিত্র। ইয়েস, সুকান্ত ভট্টাচার্য, ঠিক আছে? তো তিনিও ছিলেন চাইল্ডহুড রাইটার। তুমি তার প্রত্যেকটা লেখা একেবারে লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা, লুসিড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সিম্পল ল্যাঙ্গুয়েজ, কোনো জড়তা নেই, একদম ডিরেক্ট, স্ট্রেট ফরওয়ার্ড যেটা বলতে চাচ্ছেন, ঠিক আছে? একটা কথা আছে তোমার মনে রাখবা, সেটা হচ্ছে সিম্পল ইজ হার্ড। মানে সবাই সহজ হতে পারে না, সহজ হওয়াটাই বেশি কঠিন, বুঝতে পেরেছো? কিন্তু তিনি তার লিঙ্গুইস্টিক এক্সপার্টাইজ দিয়ে বেশিরভাগটাই খুবই লুসিড ল্যাঙ্গুয়েজ, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ, খুবই কমন আসপেক্ট, এই সমস্ত জিনিসগুলোকে তার লেখনের মধ্যে দিয়ে তুলে ধরতেন, রাইট? তার একটি বিখ্যাত লেখা এমসিকিউ আসতে পারে, সেটার নাম হচ্ছে দ্য রুম অন দ্য রুফ। এটাকে বলা হয় ডেবিউট নভেল।
ডেবিউ কথা শুনছো? ডেবিউ মানে ফার্স্ট। ইয়েস, মানে এটা দিয়ে যেমন ধরো কোনো একটা ফিল্ম আর্টিস্ট একটা তার প্রথম সিনেমা যেটা হবে সেটা হবে ডেবিউ ফিল্ম, রাইট? তেমনি ডেবিউ মানে এটা দিয়ে শুরু করেছিলেন, ঠিক আছে? এটা একটা অ্যাওয়ার্ড পেয়েছিল জন লেভলিন রাইস প্রাইজ, ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে কারণ এই জিনিসটা তোমার টেক্সটে আছে, ঠিক আছে? তো প্লাস তার আরেকটি লেখা দ্য ব্লু আমব্রেলা, এবং আমরা যে টেক্সটটা পড়তে চলেছি সেই টেক্সটটার নাম হচ্ছে কি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাইট? দিস ইজ দ্য বুক, অ্যাকচুয়াল বুক কালেকশন। এখানে অনেকগুলো শর্ট স্টোরি আছে কিন্তু বইটার নামই হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা হচ্ছে মেন স্টোরি প্লাস বইটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এখানে অনেকগুলো শর্ট স্টোরি আছে, এই দেখো এগুলো অনেকগুলো আছে, রাইট? তো এই শর্ট স্টোরি মানে এই কালেকশনটা তোমার পরীক্ষা আসতে পারে যে কোন বই থেকে নেওয়া হয়েছে, তাহলে বইটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এবং এটা এই গল্পের সাথে সাথে এই বইতে আরো অনেকগুলো গল্প আছে, ওকে? তো তার যে লেখা আমি যেটা বললাম একটু আগে সেটিং, সেগুলো বেস্ট, সেটা হচ্ছে স্মল টাউন লাইফকে নিয়ে লেখা। তোমরা যদি এই গল্পটাও পড়ো দেখবে একটা ছোট্ট স্টেশন, সে যাচ্ছে তার গ্র্যান্ডমাদারের বাড়ি গরমের ছুটিতে, রাইট? সেটা দেহরাতে। তো স্মল টাউন লাইফকে তিনি ডেডিকেট করেছেন বা সেগুলো নিয়ে তিনি সেলিব্রেট করেছেন। চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এই আগে বলেছি যে তিনি হচ্ছেন চিলড্রেন রাইটারও, বাচ্চাদেরকে নিয়ে লেখালেখি করতেন। তো ছোটবেলায় যে জিনিসগুলো তিনি দেখেছেন সেগুলো তিনি এক্সপিরিয়েন্স করেছেন, সেগুলো তার লেখনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এরপরে আমরা যে একটা কবিতা পড়বো, কবিতার নাম হচ্ছে আওয়ার ক্যাসুলিনা ট্রি। সেখানে দেখবে চাইল্ডহুড মেমোরি, চাইল্ডহুড এক্সপিরিয়েন্স কিভাবে পরবর্তীতে আমাদেরকে মানে একটা মানসিক শান্তি প্রদান করে, ঠিক আছে? সেটা আমরা আলোচনা করবো। এই কনসেপ্টটাকে বলা হয় রোমান্টিসিজম, একটা আছে, আমরা পরবর্তীতে আলোচনা করবো। তিনি লিখেছেন ফ্রেন্ডশিপ নিয়ে, মানে এগুলো তার লেখার মেন ট্রোপস বা বৈশিষ্ট্য। সলিটিউড বা সলিটিউড, সলিটিউড মানে কি জানো? মানে একাকিত্ব, রাইট? বিউটি অফ হিলস, ল্যান্ডস্কেপ, ফরেস্ট, সিজন, কারণ তুমি তার প্রত্যেকটা লেখার মধ্যে মানে এই ধরনের জিনিসগুলো দেখতে পাবে। এবং যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটাকে বলা হয় নস্টালজিয়া। নস্টালজিয়া মানে হচ্ছে লাভ ফর দ্য পাস্ট, রেট্রোস্পেকশন, নস্টালজিয়া, চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার সাথে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, ভালো ইনসিডেন্ট বা খারাপ ইনসিডেন্ট যাই হোক না কেন, সেটা পরবর্তীতে তুমি মনে করে একটা আনন্দ পাচ্ছ, সেটাকে বলা হয় নস্টালজিক ফিলিংস। ছোটবেলায় তুমি কার সাথে মারামারি করেছিলা, রাইট? সেগুলো যখন পরবর্তীতে তোমার মাথায় আসবে তখন তোমার একটা মানসিক মানে অটোমেটিক তোমার হাসি পায়, আনন্দ পাও, ঠিক আছে? এই নস্টালজিয়ার ওপর দাঁড়িয়ে আছে আমাদের এই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। প্লাস আমরা যে একটা কবিতা পড়বো এর পরবর্তীতে আওয়ার ক্যাসুলিনা ট্রি। যদি আমরা একটা ওয়ার্ডে এক্সপ্লেন করতে চাই কবিতাটাকে, দ্যাট ইজ দ্য টার্ম নস্টালজিয়া। যদি এমসিকিউ আসতে পারে, আমি আসছি ডিটেলসে, যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি কোন বেসিক থিমকে ডেডিকেট করছে। অনেকগুলো অপশন পেতে পারো, মেমোরি, হ্যাঁ, আনফুলফিলড লাভ, নস্টালজিয়া ইত্যাদি। তখন একটু প্রবলেমেটিক হবে, কিন্তু কিছুই নাই, যদি শুধু নস্টালজিয়া থাকে তখন ঠিক হবে নস্টালজিয়াতে, রাইট? তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের রাস্কিন বন্ড স্যারের ওভারঅল একটা তোমাদের মতো করে একটা বায়োগ্রাফিক্যাল ডিটেইলস, রাইট? এর বাইরে কিছু আসবে না, ওকে? এছাড়াও তিনি আরো যে দুটো প্রাইজ পেয়েছেন, মানে সম্মানটাকে অধিকারী করা হয়, পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, রাইট? যে নভেলটা লিখে তিনি পেয়েছেন সেই নভেলটার নাম হচ্ছে, ইটস নট নভেল অ্যাকচুয়ালি, ইটস আ মেমোয়ার বলা হয় এটাকে। সেটার নাম হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। দেখো তুমি নামটাই পেয়ে যাচ্ছ, ওর যেখানে ভালো লাগার জায়গা, যেখানে যেখানে এক্সপিরিয়েন্স করেছে সেই নামটা দিয়েই হচ্ছে টেক্সটার নাম। এটাকে বলা হয় মেমোয়ার, এটা নভেল নয়, ঠিক আছে? মেমোয়ার। এই মেমোয়ার কথাটা শুনে কোন কথাটা মনে আসছে? মেমোরি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা মেমোরি রিলেটেড একটা টেক্সট। এটার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এই টেক্সটটা হচ্ছে 1992, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে, নাহলে প্রবলেম আছে। ওকে, তাছাড়াও তিনি পেয়েছিলেন পদ্মশ্রী, পরীক্ষায় দিয়ে দিল পদ্মশ্রী অ্যাওয়ার্ড কত সালে? 1999, রাইট? পদ্মভূষণ 2014 সালে। ওকে, প্রত্যেকটা ফর এমসিকিউ নেসেসারি, মাথায় রাখতে হবে। বুঝছেন? এবার আমরা চলে আসি ডাইরেক্ট আমাদের গল্পে। গল্পটার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। প্রথমে এখানে কটা ওয়ার্ড পাচ্ছ কে বলতে পারবে? মানে বেসিক ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড কটা পাচ্ছ? বলো কোনটা কোনটা? নাইট ট্রেন আর দেউলি। ভেরি গুড। প্রথমে আমরা আগে দেউলি জিনিসটা বুঝবো। তো জানো দেউলি কোথায়? সিরিয়াসলি আছে নাকি? আচ্ছা, এটা ওই দেউলির কথা নিশ্চয়ই বলেনি। বলো আর কেউ জানো? Where is দেউলি? সবাই একটাই ছিল। একটাই ছিল, আর একটা আছে অরিজিনাল, সেটা হচ্ছে রাজস্থানে। এটা ডুপ্লিকেট। তো বাট এখানে কিন্তু রাজস্থানের দেউলির কথা বলা হয়নি। এই দেউলিটা হচ্ছে পুরোপুরি লেখকের একটা ক্রিয়েশন, ওন ক্রিয়েশন, এবং এটা হচ্ছে টোটালটাই ফিকশনাল একটা জায়গার নাম। অরিজিনাল দেউলি তিনি কিন্তু হ্যাঁ, এটা লেখকের একটা মাইন্ডের ক্রিয়েশন, একটা ইমাজিনারি সিটি বা প্লেস, ঠিক আছে? দেউলি। বাট আমি যেটা বললাম যে দেউলি আর একটা সত্যিকারের দেউলি যেটা আছে, যেটা তুমি ম্যাপে টাপে পেয়ে যাবে, সেটা হচ্ছে রাজস্থানে। হ্যাঁ, বড় দেউলি, এটা ওটা বড় দেউলি, হ্যাঁ হতে পারে। বাট ইয়েস, তো শুধুমাত্র লেখক নামটা ধার নিয়েছেন, বড় করেছেন, রাইট? কিন্তু এই দেউলি কথাটা সিম্বলিক্যালি ব্যবহার করা হয়েছে, রাইট? তোমরা যখন টেক্সটটা পড়াবো তখন দেখবে দেউলি স্টেশনের একটা বর্ণনা আছে। স্টেশনটা হচ্ছে পুরোপুরি একটা লোনলি স্টেশন, রাইট? ডিমলি লিট। ডিমলি লিট মানে একেবারে দেখা যাচ্ছে না এরকম আলো, মিটমিট করে জ্বলছে আলো। লোনলি মানে ফাঁকা, জনশূন্যহীন, একাকিত্ব বললাম না, রাইট? এবং যেহেতু মানে এটা খুব একটা জনপ্রিয় স্টেশন নয়, বুঝতে পারছো? মানে এখানে লোকজন খুব একটা দাঁড়ায় না, জাস্ট ট্রেন আসে, থামতে হয় তাই থামে, এইভাবে তোমার ডেসক্রিপশনটা আছে। কিন্তু এই দেউলিটাই পরবর্তীতে একটা স্পার্ক বা একটা ইন্টারাকশনের সিম্বল হয়ে উঠবে। এই দেউলিতে দাঁড়ায় না, মোমেন্টটা হচ্ছে ক্ষণস্থায়ী, এফিমেরাল, শর্ট লিভ। দেউলিটা হচ্ছে শর্ট লিভ, মানে খুবই অল্প সময় ট্রেন দাঁড়ায়, জাস্ট দাঁড়াতে হয় তাই দাঁড়ায়। কেন কি? এখানে কোনো মানুষ সেইভাবে নামেও না, সেইভাবে ওঠেও না, লোনলি একটা স্টেশন। স্টেশনে না আছে কোনো সেইভাবে জাঁকজমকপূর্ণ দোকানপাট, হ্যাঁ, মানুষজন কিচ্ছু নেই, একটা খা টাইপসের তোমার একটা স্টেশন। কিন্তু এই স্টেশনটাই লেখকের জীবনে একটা, ন্যারেটরের জীবনে একটা স্পার্ক বা একটা কি বলবো, একটা ছোঁয়া এনে দেবে পরবর্তীতে, বুঝতে পেরেছো? তো এখানে দেউলি স্টেশনটা ফিকশনাল, একটা সিম্বল অফ লোনলিনেস, শর্ট লিভ, এরকম একটা প্রতীক বা সিম্বল হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবার বলো
দেউলিটা মোটামুটি বোঝা গেল। তারপর হচ্ছে ট্রেন। ট্রেন নিয়ে আমরা কি বুঝি? ট্রেন মানে কি? যানবাহন। ট্রেন মানে যানবাহন। বা লিটারেচার যখন পড়তে হয় তখন সব সময় মানে তোমার যেটা লিটারাল মিনিং যে ট্রেন মানে ট্রেন এটা হয় না। কাছাকাছি গেছে, ভেরি গুড, কাছাকাছি। ট্রেন কি করে অ্যাকচুয়ালি? ট্রেন তুমি কখন ট্রেনে চাপো? তাহলে সেটাকে কি বলা হয়? জার্নি। সো ট্রেন দিয়ে অ্যাকচুয়ালি জার্নিকে বোঝাচ্ছে, রাইট? এই জার্নিটা জার্নি অফ অ্যাকচুয়ালি লাইফ। ট্রেনটা হচ্ছে একটা সিম্বল অফ জার্নি, জার্নি অফ লাইফ। দেখো ট্রেনে ধরো এরকম, এখানে এটা হচ্ছে লালগোলা, এটা হচ্ছে শিয়ালদা, রাইট? 1 2 3 4 5 6 তাহলে 7টা স্টেশন আছে ফর एग्जांपल। তো এখানে দাঁড়ালো, এখানে দাঁড়ালো, এখানে দাঁড়ালো, এই যে একটা লালগোলা স্টেশন থেকে পরবর্তী স্টেশনে আসলো, কিছুক্ষণ দাঁড়ালো, তারপরে কি ট্রেনটা থেকে যাবে আবার চলতে শুরু করে? এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে জীবনের মোমেন্ট। জীবনের প্রত্যেকটা মোমেন্ট আসে, এক্সিস্ট করে, আবার সেটা চলে যায়। দেখো রাত, একটু পরে রাত ঘনিয়ে আসছে, রাত হবে, আবার সেই সকালবেলা হয়ে যাবে, রাইট? আবার দিন গিয়ে দুপুর হবে, বিকেল হবে, একটা দেখো সাইক্লিক ওয়ে, আবার রাত হবে, আবার দিন হবে। তো ট্রেনটা হচ্ছে একটা রুটিন এক্সিস্টেন্স অফ হিউম্যান লাইফ। মানুষের জীবন, সময়, মোমেন্ট যেমন চলতে থাকে, থেমে থাকে না, ট্রেনটা হচ্ছে একটা সিম্বল অফ লাইফস জার্নি, জীবনের মুভমেন্টের জার্নি। যেমন করে ট্রেনটা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায়, জীবনেও আমাদের মুভমেন্ট আছে, সেই মুভমেন্টগুলো আমরা এক্সপিরিয়েন্স করতে করতে যাই। ইউলিসিসও বলেছে না যে লাইফটা সীমিত তোমার কাছে মনে হবে যদি তুমি সেটাকে ইউটিলাইজ ভালো করে না করো। যদি প্রত্যেকটা মোমেন্টকে তলিয়ে তলিয়ে এনজয় করো, তাহলে দেখবে প্রত্যেকটা মানে ভালো জিনিস বা ভালো এক্সপিরিয়েন্স বা খারাপ এক্সপিরিয়েন্স প্রত্যেকটারই গুরুত্ব আছে, রাইট? তাহলে লাইফকে ইউটিলাইজ করতে হবে, মোমেন্টকে কাজে লাগাতে হবে, টাইমকে কাজে লাগাতে হবে। এইটাই বলছে এই যে একটা ট্রেন জার্নি, একটা ছোট্ট মোমেন্ট স্টেশন দেউলিতে, এটা পরবর্তীতে আবার লেখক একটু অন্যভাবে বলবেন, সেই একটা ছোট্ট শর্ট লিভড মুভমেন্ট, কারণ ট্রেনটা মাত্র কিছুক্ষণের জন্য দাঁড়াচ্ছে, শর্ট লিভড। সেই দাঁড়ানোটা ন্যারেটরের জীবনে একটা আমূল পরিবর্তন আনছে, সেটা নিয়ে হচ্ছে গল্পটা, বুঝতে পেরেছো? তাহলে ট্রেন দিয়ে জার্নিকে বোঝাচ্ছে, জার্নি ইন দ্য সেন্স জীবনের জার্নি, যেটা চলতে থাকবে, থেমে থাকবে না, তার মানে টাইম। আর বলেছে যে টাইম আমাদের কোনোদিনও শেষ হয় না। আমরা ডাইরেক্ট ইউনিভার্সিটি কি বলছে? ইটারনাল সাইলেন্স, দ্যাট মিন্স ডেথ, বুঝতে পেরেছো? আর একটা কি বলে থাকবো? নাইট। নাইট লিটারেচারের ভাষায় সিম্বলাইজ করছে, এটা কিন্তু দেখো নাইট ট্রেন অ্যাট দেউলি, মানে রাত্রের গাড়ি দেউলিতে, এই যে বাংলা মানে যদি আমরা বলি, এবং ট্রেনটা এসে থামে মোটামুটি সকাল ভোর 5টা নাগাদ, রাইট? তো ঠিক মানে রাত শেষ হচ্ছে আর দিন শুরু হচ্ছে, এরকম একটা জাংচার, একটা মোমেন্টে, ওকে? তো সেই নাইটটা দিয়ে অ্যাকচুয়ালি নাইটটাকে বলা হয় ব্রুডিং, ব্রুডিং বা মেডিটেশন বা থট, রাইট? নাইট হচ্ছে আবার লোনলিনেসের প্রতীক। নাইট দিয়ে লোনলিনেসকে বোঝাই আমরা, ব্রুডিং মানে ওই চিন্তা করা, খুব তোমার কি বলবো, খুব সিরিয়াস ওয়েতে চিন্তা করা, এটাকে ব্রুডিং টাইপে বলা হয়, বুঝতে পেরেছো? তো ওভারঅল এই নাইট ট্রেন অ্যাট দেউলি, যদি আমরা টাইটেলটার সারসংক্ষেপ খুবই সিম্পল ওয়েতে বলি, এই মোমেন্ট কোন একটা জার্নি, মানে জীবনের কোন একটা জার্নি, দ্যাট মিন্স ট্রেন, সেই জার্নির একটা ক্ষণস্থায়ী মোমেন্ট, শর্ট লিভ মোমেন্ট ভাবাতে সাহায্য করছে, এটা হচ্ছে মেন। আমরা ওভারঅল গল্পটা হচ্ছে এরকম, একটা ফার্স্ট পারসন ন্যারেটর আছে, ফার্স্ট পারসন ন্যারেটর। তোমরা নিশ্চয়ই এর আগে কথাটা শোনোনি, শুনেছো কেউ? ফার্স্ট পারসন ন্যারেটর। আচ্ছা তুমি কি আজকে ইউনিসিস আজকে তো বুঝছো না,
ফার্স্ট পারসন ন্যারেটর কথাটা কেউ শুনেছো এর আগে? শোনোনি? শুনেছো? বলো। ওনারা নিজেই গল্পটা করবে তখন ইয়েস, ন্যারেটর বাদ দাও, আমাকে বলো ফার্স্ট পারসন কি, কোনটা, কোনগুলো? যে বলে তাহলে কোনগুলো ফার্স্ট পারসন প্রোনাউনের এক্সাম্পল? আই ইয়েস, প্রত্যেকটা গল্পের, তোমরা যখন আরো একটু বড় হবে, একটু যদি ইংরেজি অনার্স নিয়ে পড়ো তখন দেখবে প্রত্যেকটা গল্প বলার তিনটে ওয়ে থাকে। একটাকে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক বলা হয়, সেকেন্ড পারসন ন্যারেটিভ টেকনিক, আর একটা হচ্ছে থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক। ফার্স্ট পারসন মানে যে গল্পটা বলছে, যে এক্সপিরিয়েন্স করছে সেই, মানে কোনো তুমি কারোর মুখ দিয়ে শুনছো না, আমি ধর তোমাদেরকে পড়াচ্ছি, তুমি আমার মুখ দিয়ে শুনছো, আমি হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটর। যখন কোনো গল্প দ্বিতীয় কোনো ব্যক্তির মুখ থেকে তুমি শুনছো তখন সেটা হবে সেকেন্ড পারসন ন্যারেটর। আর থার্ড পারসন হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে অবজার্ভ করছে এবং অন্য তৃতীয় একজন ব্যক্তি আমাদের রিডারের সামনে তুলে ধরছে, তখন সেটাকে বলা হয় থার্ড পারসন ন্যারেটিভ টেকনিক। তো অত ডেপথে বা কঠিন করে লাভ নেই, তোমাদের যে ফার্স্ট পারসন ন্যারেটর, এই জন্যই কি এই গল্পটা হচ্ছে যে ন্যারেটর সে আই 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 বলে সম্বোধন করবে, রাইট? এই গল্পটা শুরু হচ্ছে লেখকের, লেখক বলবো না, মানে ন্যারেটর যখন কলেজে পড়তেন, তার বয়স যখন 18 তখনকার গল্প। তিনি পরবর্তীতে গিয়ে একটু চিন্তা করছেন, দিয়ে শুরু করছেন when I was at college, এইভাবে, রাইট? অর্থাৎ কলেজের কোনো একটা ইনসিডেন্টকে নিয়ে তিনি এই গল্পটা বলবেন, তার নিজের অভিজ্ঞতার কথা বলছেন, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, মানে উনি কিন্তু কারোর অভিজ্ঞতার কথা বলছেন না, তার জন্যই ফার্স্ট পারসন ন্যারেটর, রাইট? তো তার এক্সপিরিয়েন্স কিরকম, তিনি কোনো একটা গরমের ছুটিতে, কলেজের গরমের ছুটিতে, সামার ভ্যাকেশনে এক জায়গা থেকে তার যাচ্ছিলেন দেহরাদুন, ধরুন দিল্লি থেকে যাচ্ছিলেন দেহরাদুন একটা ট্রেন জার্নি করে। সেই ট্রেনটার নাম হচ্ছে তার নাইট ট্রেন, ধরলাম দেউলিতে থামছে তার জন্য নামটা হচ্ছে দেউলি। তো সেই জার্নিটা করতে 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 যখন ট্রেনটা দেউলি স্টেশনে এসে দাঁড়ালো, বললাম জনশূন্য ফাঁকা নিরিবিলি একটা স্টেশন, সেই স্টেশনে ন্যারেটর একটি মেয়েকে দেখতে পাই, রাইট? মেয়েটি হচ্ছে একটা বাস্কেট সেলার, ঝুড়ি বিক্রেতা একটি মেয়ে। এবং তোমরা নিশ্চয়ই এই কনসেপ্টটা সবাই জানো যে লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কনসেপ্ট আছে, যে প্রথম দেখাতে একটা প্রেমের কি, প্রথম দেখাতে একটা প্রেম হয়ে যায়, এরকম একটা কনসেপ্ট। তো এই গল্পটা হচ্ছে কাইন্ড অফ লাভ এট ফার্স্ট সাইট। ন্যারেটর মেয়েটিকে দেখে একেবারে উদ্বুদ্ধ হয়ে যায়, কি এই মেয়েটি, মানে একবারে হাসি তো ফাসি টাইপসের একটা কনসেপ্ট। অনেক চেষ্টা করেন ন্যারেটর কথা বলার, কোনোভাবে পসিবল হয়ে ওঠে না। বাট মেয়েটি যেহেতু ঝুড়ি বিক্রেতা, তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি ঝুড়ি নেবেন। তো এইভাবে একটা আনস্পোকেন লাভের শুরু হয়। বললাম কি ট্রেনটা মাত্র কয়েক মিনিটের জন্য দাঁড়ায়, তো এই যে কয়েকটা মিনিট দাঁড়ালো, ট্রেনটা আবার নিজের গতিবেগ নিয়ে নিয়েছে, হুইসেল দিয়ে দিয়েছে। দেন আবার যখন রিটার্ন জার্নি করছে তার গ্র্যান্ডমাদারের বাড়ি থেকে 2 মাস পরে, তখন আবার ন্যারেটরের সাথে মেয়েটির দেখা হচ্ছে। আবার তিনি চেষ্টা করলেন ন্যারেটর মেয়েটিকে বলার, বাট আবার পসিবল হয়ে উঠল না। হ্যাঁ, নেমে তো যাচ্ছে, কিন্তু তাকে যে এটাই তো গল্পের বৈশিষ্ট্য, বা এটাই তুমি যে এই জিনিসটা মানে তোমার মনে হচ্ছে যে নেমে যেতে পারতো, এই যে তুমি এটা ভাবতে পারছো, দ্যাটস দ্য অ্যাকচুয়াল নেসেসিটি বা সিগনিফিকেন্স অফ দ্য স্টোরি, বুঝতে পেরেছো? তো এই তার মানে আমরা টোটাল গল্পে মাত্র 2 বার হালকা স্লাইড তাদের ইন্টারাকশন দেখতে পাবো। এবার ন্যারেটর আমার কাজে ফিরে গেল, আবার মানে এতটাই তার মনে ওই যে একটা ইমপ্যাক্ট, একটা প্রভাব, এই পার্টিকুলার দুটো ছোট ইনসিডেন্ট বা মানে দেখা, চোখের দেখা, এতটাই তার মনে ইমপ্যাক্ট ফেলেছে, ব্রুডিং, তিনি থিঙ্কিং করতে ব্যস্ত হয়েছে যে ব্যস্ত তার কলেজ লাইফ, তার ব্যস্ততা লাইফ, তার টাউন লাইফ
সেটাকে ছেড়ে দিয়ে তিনি কিন্তু নর্মাল প্রতি বছর যে টাইমে দেহরাতে আসেন তার আগেই চলে এসেছেন, রাইট? এসে তিনি দেখছেন দ্য গার্ল ইজ নোহোয়্যার, মেয়েটিকে তিনি আর দেখতে পাচ্ছেন না, রাইট? অনেক চেষ্টা করলো, স্টেশন মাস্টার ছিল, দুর্ভাগ্যক্রমে যে স্টেশন মাস্টারটি তাদের সময় ছিল, মানে তাদের ইন্টারাকশনের সময় সে কিন্তু বদলি হয়ে গেছে। একটা সিম্পল একটা চায়ের দোকান ছিল, সেইটাও কিছু বলতে পারলো না। ন্যারেটর অনেক খোঁজাখুঁজির পরে ব্যর্থ, তিনি চলে গেলেন তার গ্র্যান্ডমাদারের বাড়িতে। যতদিন থাকার কথা সেখানে না থেকে, মানে একটা তার কি বলবো, মানে মানসিক যে একটা আবেগ, মানে ডিসব্যালেন্স, ডিসঅর্ডার, উদ্বিগ্নতা, অ্যাংজাইটি মেয়েটাকে না দেখার জন্য সেটা কিন্তু কন্টিনিউ করতে থাকলো। ন্যারেটর আবার চেষ্টা করলো আসার, খুঁজে দেখলো, তার কিন্তু ট্রেস পেল না। এইভাবেই গল্পটা একটা ওপেন এন্ডিং সেটিং দিয়ে শেষ হয়ে যায়। বুঝতে পেরেছো? এই গল্পটা হচ্ছে একটা আনফুলফিলড লাভ এর এক্সাম্পল, একটা অনসাইডেড লাভের এক্সাম্পল। এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ভালোবাসা শুধুমাত্র প্র্যাকটিক্যালিটিতে থাকতে হবে এরকমটা নয়। তোমরা যেহেতু উদ্বি সব মানে অ্যাডাল্ট, তার জন্য তোমাদের আর লিটারেচার মানে তাই, লিটারেচার মানে হচ্ছে একটু মুচকি হাসি থাকবে, গোপের তলা দিয়ে হাসি থাকবে ইত্যাদি। হ্যাঁ, মানে যেখানেই হোক লিটারেচার যদি পড়ো, যেগুলো অ্যাকচুয়ালি রোমান্টিক লিটারেচার, সেগুলো তোমার একটু হাসতে, তোমার মনকে একটা একটা এসকেপ দেবে। সেই লিটারারি পিসটা দিয়ে তুমি কোনো একটা জায়গায় চলে যেতে পারবে, একটা তোমাকে প্লেজার দেবে। তুমি যখন গান শুনে আনন্দ পাও, তো ভালো একটা গান যদি শোনো তাহলে মেন্টালের প্রবলেম আছে, মানে সে যদি ওই কাইন্ড অফ তোমার ওই দুমদাম করে ডিজে যে গানগুলো বাজে ওগুলো শুনে যদি কেউ হাঁ করে হাসে, মানে ওগুলো তো গান না অ্যাকচুয়ালি, না ওগুলো শুনে আনন্দ পাও। মানে যে গান তুমি দেখবে প্রত্যেকের প্লেলিস্টে যে গানগুলো তোমরা শুনে আনন্দ পাও, সেগুলো প্রত্যেকটা হচ্ছে স্যাড সং অলমোস্ট। এই লোকটা রাস্কিন বন্ড বলেছেন, ইনফ্যাক্ট তার একটা গল্প আছে, লাভ ইজ আ স্যাড সং। যে ভালোবেসেছে সে স্যাড সং শোনেনি, এটা হতে পারে না, পারে না, পারে না। যে স্যাড সং শুনেছে সে তো নাও ভালোবাসতে পারে, সেটা পারে, কিন্তু ভালোবাসার পরেই স্যাড সংটা শুনছে। বুঝতে পারছো? তো এই দেখো গল্পটা আছে, গল্পটার নাম হচ্ছে লাভ ইজ আ স্যাড সং। এই দেখতে পাচ্ছ, লাভ ইজ আ স্যাড সং। তোমাদের যারা ইচ্ছা হবে তারা করবা, ঠিক আছে? না স্যার করবা না, তাহলে এটা হচ্ছে দেখো, তোমরা যদি কোনো একটা জিনিস চাইছো, সেটা যখনই হাসিল হয়ে যায়, মানে পেয়ে যাও, তার মর্যাদা কতদিন থাকে? ধরো থাকে না, তার মানে অপূর্ণতা হচ্ছে ভালোবাসা। এই জন্য যারা বিখ্যাত সনেটিয়ার, তাদের প্রত্যেকটার একটা করে গার্লফ্রেন্ড থাকতো। ইয়েস, এবং তারা সনেটিয়ার ততক্ষণ পর্যন্ত সনেটিয়ার হতে পারেনি, ব্রেকআপ না, মানে অ্যাকসেপ্ট করেনি, তাই সনেটিয়ার হয়েছে। ব্রেকআপ আলাদা জিনিস হয়ে গেল, মানে সনেটিয়ার এই জন্যই হতে পেরেছে যে তারা তাদের ভালোবাসাটা পূর্ণতা পায়নি, আনফুলফিল থেকে গেছে। বুঝতে পেরেছো? তো সেই রকম একটা গল্প হচ্ছে আমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি।